হ্যালো স্টুডেন্টস, বিএসএসআই বেদুরে আপনাদের সকলকে স্বাগত। আমরা গতদিন বিহার স্টেট নিয়ে 2023 শিফট 1 প্রশ্ন এবং উত্তরের একটি ক্লাস আমরা করেছিলাম। আজকে আমরা নেক্সট সেশনে 2023 শিফট 2 এর প্রশ্ন এবং উত্তরের অ্যানালিসিসের ক্লাস করব। আমরা দেখি ফার্স্ট কোয়েশ্চেন, 1 নম্বরের কোয়েশ্চেন রয়েছে, টিচিং লার্নিং প্রসেস ইজ এ জার্নি ফ্রম। শিখন শেখার প্রক্রিয়াটি কিভাবে হয়ে থাকে? এখানে 4টে অপশন দেওয়া রয়েছে, তাহলে আমরা অ্যান্সারটা দেখি। অ্যান্সার হচ্ছে অপশন ডি। প্রথমে অপশন এ তে বলেছে কনক্রিট টু অ্যাবস্ট্রাক্ট, অর্থাৎ হচ্ছে বিমূর্ত থেকে সার সংক্ষেপ। অপশন বি তে বলেছে নন থেকে আননোন, অর্থাৎ অজানা থেকে জানা। আর একটা বলেছে কি যে নন থেকে আননোন মানে জানা থেকে অজানা বা অজানা থেকে জানা, এরকম। সি তে বলেছে, অপশন সি আছে সিম্পল টু কমপ্লেক্স, অর্থাৎ সহজ থেকে জটিল। আর অপশন ডি তে রয়েছে অল দ্য অ্যাবভ, অর্থাৎ উপরে এ বি সি তিনটে যে অপশন আছে সবগুলি হবে। সাধারণত অপশন ডি কেন হয়েছে, উপরে তিনটেই কেন হয়েছে সেটা যদি আলোচনা করা যায় তাহলে দেখা যাবে যে টিচার বিভিন্ন ধরনের অ্যাপ্রোচ ইউজ করে। টিচার যখন টিচিং পদ্ধতিটার মধ্যে রয়েছে তিনি কিন্তু স্টুডেন্টদেরকে বিভিন্ন অ্যাপ্রোচের মাধ্যমে কিন্তু তার শিক্ষণের পাঠদান, যেটা যে তিনি নলেজটা দান করছেন সেটা কিন্তু দিয়ে থাকে, এবং লার্নিং কে আরো বেশি করে আকর্ষণীয় করে তোলার জন্য, এবং স্টুডেন্টদের কাছে বিভিন্ন মেথডের মাধ্যমে বিভিন্ন অ্যাপ্রোচের মাধ্যমে পড়ানো যখন হয় তখন সেটা স্টুডেন্টদের কাছে অনেক বেশি অ্যাট্রাকটিভ হয়ে থাকে এবং লার্নিং স্টুডেন্টদের কাছে আরো বেশি আকর্ষণীয় করে তোলে। A teacher use various approaches to make the learning permanent and teaching effective. It is a most motivating and stimulating method of teaching and learning that is mostly used to teach concept in primary classes. অপশন বি তে যেটা নো থেকে আননোন এই জায়গাটা যেটা রয়েছে সেটা কিন্তু অবশ্যই টিচিং কে আরো বেশি কনসেপ্টটাকে ক্লিয়ার করার জন্য সবসময় কিন্তু এই মেথডটা কিন্তু ইউজ করা হয় বা এই অ্যাপ্রোচটা কিন্তু ইউজ করা হয়। সিম্পল থেকে টু কমপ্লেক্সে যখন আমরা যাই, ইন্ডাকটিভ মেথড কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের টিচিং পদ্ধতির মধ্যে ইউজ করা হয়, কারণ ইন্ডাকটিভ ইজ এ মেথড অফ ড্রয়িং কনক্লুশন by going from the specific to the general. এই ইন্ডাকটিভ অ্যাপ্রোচ প্রসিডিওরের মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে পার্টিকুলার টু জেনারেল, নন টু আননোন, সিম্পল টু কমপ্লেক্স, এক্সাম্পল টু ফর্মুলা। এগুলো কিন্তু সবকটাই কিন্তু পড়ে। তাই এই যে 1 নম্বরের যে কোয়েশ্চেনটা রয়েছে যে টিচিং লার্নিং প্রসেস ইজ এ জার্নি ফ্রম, তাই জন্য অপশন এ, অপশন বি, অপশন সি এ যে অপশনগুলো দেওয়া রয়েছে সবগুলোই কিন্তু কারেক্ট। তাই এখানে যে অপশন ডি অল দ্য অ্যাবাভ রয়েছে, তাই এখানে আমরা অপশন ডি টাকে কারেক্ট অ্যান্সার হিসেবে ধরছি, কারণ এ বি সি তিনটেই ইনক্লুডেড, তাই অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার, অল দ্য অ্যাবাভ। নেক্সট আমরা প্রশ্নে যাচ্ছি, 2 নম্বরের প্রশ্ন, স্টুডেন্ট ইজ সেকেন্ডারি ইন, অর্থাৎ মাধ্যমিক শিক্ষা ক্ষেত্রে স্টুডেন্টদেরকে কিরকম টিচিং দেওয়া হয়ে থাকে, মানে সেকেন্ডারি স্টুডেন্টদের ক্ষেত্রে কোন টিচিংটা, শিক্ষার্থীদের কোন টিচিংটা এখানে ব্যবহার করা হয়, কোন টিচিং এর মধ্যে পড়ে। অপশন এ তে বলছে অটোক্রেটিক টিচিং, অপশন বি ডেমোক্রেটিক টিচিং, অপশন সি ওপেন টিচিং, অপশন ডি প্রোগ্রেসিভ টিচিং। অ্যান্সার হচ্ছে অটোক্রেটিভ টিচিং। এই অটোক্রেটিভ টিচিংটা কি? An autocrative teaching strategy is traditional. It involves the teacher choosing what materials to present and how to present it. For example, giving a lecture on a topic is an autocratic teaching method. অর্থাৎ এই যে teaching methodটা, in this teaching method, the teacher has control ওভার স্টুডেন্ট অ্যান্ড টিচিং। এই যে শিক্ষা পদ্ধতিটি পুরোটা শিক্ষার্থী
এবং টোটাল যে শিক্ষা যে পদ্ধতিটা পুরোটা নিজের মতো করে কন্ট্রোল করে থাকেন শিক্ষক। আমরা ন্যাচারালি সেকেন্ডারি স্কুলেতে গেলে বাচ্চারা তো নিজেদের মতো কিছু করতে পারে না, তো সেক্ষেত্রে আমরা কি দেখি, যে আমরা দেখি টিচাররা শিক্ষা ব্যবস্থা বা শিক্ষা পদ্ধতিটাকে তারা নিজের মতো করে কন্ট্রোল করে, এবং শুধু তাই নয়, শিক্ষার্থীদেরও তারা নিজেদের মতো করে চালিত করে না। হিয়ার দ্য টিচার ইজ মোর অ্যাক্টিভ অ্যান্ড লার্নার আর প্যাসিভ লিসেন্ট। অর্থাৎ হচ্ছে যে এখানে টিচার খুবই অ্যাক্টিভ থাকে, টিচারই হচ্ছে এখানে টিচারের ভূমিকাটাই বেশি থাকে, এবং স্টুডেন্টরা কি হয়, শ্রোতা হয়। মানে টিচার যেটা করছে সেটা যেমন দেখে, ফলো করে, টিচারকে ফলো আপ করছে, টিচারের যেটা তিনি বলছেন সেটাতে তারা স্টুডেন্টরা শুনছে। তো এখানে সবটাই কিন্তু টিচারের একটা মোস্টলি অ্যাক্টিভিটির মধ্যে দিয়ে থাকে, এবং লার্নার প্যাসিভ ভাবে শোনে। কিন্তু ডেমোক্রেটিক টিচিং এর ক্ষেত্রে যেটা দেখা যায়, ডেমোক্রেটিভ টিচিং বেসিক্যালি যেটা হয়, মানে ডেমোক্রেটিভ মানেই আমরা বুঝতে পারছি গণতান্ত্রিক শিক্ষা। তো এই গণতান্ত্রিক শিক্ষা বা ডেমোক্রেটিক টিচিং বেসিক্যালি এক ধরনের আনুষ্ঠানিক শিক্ষা, যা গণতান্ত্রিক ভাবে সংগঠিত হয়, যেটা আমরা কখনোই সেকেন্ডারি স্কুলেতে স্টুডেন্টদের মধ্যে আমরা এই টিচিংটা দেখতে পাই না। এবং শিক্ষার্থীরা তাদের নিজস্ব শিক্ষা পরিচালনা করতে পারে এই ডেমোক্রেটিভ টিচিং এর ক্ষেত্রে। গণতান্ত্রিক শিক্ষা প্রায় বিশেষভাবে একটা মুক্ত শিক্ষা ব্যবস্থার মধ্যে দিয়ে চলে। তো এই ডেমোক্রেটিক টিচিং যেটা রয়েছে অপশন ডি তে, সেটা আমরা সেকেন্ডারি স্টুডেন্টদের ক্ষেত্রে দেখতে পাই না। অপশন সি তে যেটা আছে ওপেন টিচিংও হচ্ছে সেকেন্ডারি স্টুডেন্টদের মধ্যে দেখা যায় না। অপশন ডি প্রোগ্রেসিভ টিচিং, এই প্রোগ্রেসিভ টিচিং এর বাংলা অর্থ হচ্ছে প্রগতিশীল শিক্ষা, যা করার মাধ্যমে শেখার উপরই জোর দেওয়া হয়। যেখানে আমরা বলতে পারি একটা যে হ্যান্ডস অন প্রজেক্ট, অভিজ্ঞতামূলক শিক্ষা, সমস্যা সমাধানমূলক শিক্ষা, সমালোচনামূলক চিন্তার উপর জোর দেওয়া হয় এই প্রোগ্রেসিভ টিচিং এর ক্ষেত্রে, যেটা কিন্তু কখনোই সেকেন্ডারি স্কুলে স্টুডেন্টদের মধ্যে এই টিচিং কিন্তু দেখা যায় না। তাই এখানে অপশন যে কটা চারটে অপশন রয়েছে কোয়েশ্চেন 2 এর অ্যান্সার, সঠিক অ্যান্সার এ, অটোক্রেটিক টিচিং। কেননা এখানে শিক্ষার্থীদের এবং শিক্ষা পদ্ধতিটিকে পুরোটা নিজের মতো করে কন্ট্রোল করেন শিক্ষক, এবং এই মেথড টিচার হ্যাজ ফুল কন্ট্রোল ওভার স্টুডেন্ট অ্যান্ড টিচিং প্রসেস। নেক্সট আমরা যাচ্ছি 3 নম্বর কোয়েশ্চেনে। অটোনমাস লার্নিং ইজ, অর্থাৎ অটোনমাস লার্নিংটা কি? অপশন এ আছে নলেজ থ্রু ইন্ডিপেন্ডেন্ট এফোর্ট, অপশন বি নলেজ থ্রু টিচার এফোর্ট, অপশন সি নলেজ থ্রু ফ্যামিলিজ এফোর্ট, অপশন ডি নলেজ থ্রু সোসাইটিস এফোর্ট। এখানে অপশন যে চারটি রয়েছে তার মধ্যে কোনটা অ্যান্সার হতে পারে অটোনমাস লার্নিং এর ক্ষেত্রে? অ্যান্সারটা দেখছি। অ্যান্সার দিয়েছে যে নলেজ থ্রু ইন্ডিপেন্ডেন্ট এফোর্ট অটোনমাস লার্নিং এর ক্ষেত্রে সঠিক অ্যান্সার। অটোনমাস লার্নিংটা কি জিনিস? অটোনমাস লার্নিং ইজ সেলফ ম্যানেজড অ্যান্ড সেলফ মনিটরেড and learning sometimes referred to collectively as self-regulated learning. অর্থাৎ এই অটোনমাস লার্নিংটা হচ্ছে সেলফ ম্যানেজ করা, সেলফ মনিটরিং করছে, and learning sometimes referred to collectively as self-regulated learning. Such as learning may also be informed through interaction with peers or by reflection on the views of the educator. অর্থাৎ এই অটোনমাস লার্নিংটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট যে এফোর্ট, সেটা ইন্ডিপেন্ডেন্ট এফোর্টটা তখনই সম্ভব হবে যখন সেলফ ম্যানেজ করতে পারা যায়, সেলফ মনিটর করতে পারা যায়, এবং সবটাই হচ্ছে নিজস্ব একটা ইন্ডিপেন্ডেন্ট কথাটার অর্থই তো হচ্ছে যে একটা নিজের যে স্বাধীনতা যেটাকে বলা হচ্ছে,
তো এখানে তাই জন্য যে নলেজ থ্রু টিচার এফোর্ট হচ্ছে না, নলেজ থ্রু ফ্যামিলিস এফোর্টও হচ্ছে না, যে ফ্যামিলির এফোর্ট থাকলেই সম্ভব অটোনোমাস লার্নিং, বা টিচারের এফোর্ট থাকলেই সম্ভব, বা সোসাইটির এফোর্ট থাকলেই সেটা সম্ভব, তা হচ্ছে না। অটোনোমাস লার্নিং হচ্ছে সবসময় নিজের যে পাওয়ার, নিজের যদি ইচ্ছা শক্তি থাকে তবেই সেই অটোনোমাস লার্নিং পসিবল হয়। নেক্সট আমরা যাব 4 নাম্বার কোয়েশ্চেনে। ফর রিটিন instructional objective we used. For writing instructional objectives we use. এখানে 4টে অপশন দেওয়া রয়েছে। নাউন অপশন এ তে, অপশন বি অ্যাডজেক্টিভ, অপশন সি ভার্ব, অপশন ডি অ্যাডভার্ব। আমরা ইনস্ট্রাকশনাল রাইটিং এর জন্য কি অবজেক্টিভ ইউজ করে থাকি? নাউন করি, অ্যাডজেক্টিভ করি, ভার্ব করি, নাকি অ্যাডভার্ব করি? দেখি অ্যান্সারটা তাহলে কি। অ্যান্সার হচ্ছে অপশন সি ভার্ব। কেন ভার্ব করছি? ভার্বই কেন অ্যান্সার হচ্ছে? দেয়ার আর 4 কম্পোনেন্ট অফ অ্যান অবজেক্টিভ। অবজেক্টিভের ক্ষেত্রে আমরা 4টি উপাদান ব্যবহার করে থাকি। আবারও বলছি, দেয়ার আর 4 কম্পোনেন্ট অফ অ্যান অবজেক্টিভ। অবজেক্টিভের ক্ষেত্রে আমরা 4টি উপাদান ব্যবহার করে থাকি। সেই 4টি উপাদানগুলো কি কি? 1 নাম্বার হচ্ছে দ্য অ্যাকশন ভার্ব, 2 নাম্বার হচ্ছে কন্ডিশন, 3 নাম্বার হচ্ছে স্ট্যান্ডার্ড, আর 4 নাম্বার হচ্ছে দ্য ইন্টেন্ডেড অডিয়েন্স, অলওয়েজ দ্য স্টুডেন্ট। ইন্টেন্ডেড অডিয়েন্সের মধ্যে অলওয়েজ দ্য স্টুডেন্টই হচ্ছে থাকবে। The action verb is the most important element of an objective and can never be omitted. তাই এখানে আমরা যেটা অ্যান্সার, যে অ্যাকশন ভার্বের দ্বারাই হচ্ছে যে আমরা ইনস্ট্রাকশন রাইটিং এর জন্য যে অবজেক্ট ব্যবহার করে থাকি সেটা হচ্ছে অ্যাকশন ভার্ব। কেন ব্যবহার করি সেটা বললাম, যে এটার 4টে উপাদান আছে অবজেক্টিভের ক্ষেত্রে। সেই 4টে উপাদানও আমরা ডেসক্রাইব করলাম, যে একটা হচ্ছে দ্য অ্যাকশন ভার্ব, 2 নাম্বার হচ্ছে কন্ডিশন, 3 হচ্ছে স্ট্যান্ডার্ড, আর 4 হচ্ছে ইন্টেন্ডেড অডিয়েন্স, যেখানে অবশ্যই অলওয়েজই স্টুডেন্টকে প্রায়োরিটি দেওয়া হয়। তাই জন্য এখানে অ্যাকশন ভার্ব ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট এলিমেন্ট অফ দ্য অবজেক্টিভ। নেক্সট আমরা কোয়েশ্চেন যাচ্ছি, 5 নাম্বার কোয়েশ্চেন। 1. Criticisms of Bloom taxonomy's cognitive hierarchy is. অপশন এ তে দেওয়া রয়েছে লোয়েস্ট লেভেল নট নিডেড, অপশন বি তে রয়েছে ওয়াইডলি হায়ারার্কি অফ ভার্বস, অপশন সি তে রয়েছে নট এ ব্যাকবোন অফ টিচিং ফিলোসফিস, অপশন ডি তে রয়েছে অল দ্য অ্যাবাভ। তার আগে আমাদের জানতে হবে এই ব্লুম ট্যাক্সোনমি কি। ব্লুম এবং তার মানে এই ব্লুম ট্যাক্সোনমি কি যখন আমরা যদি বলতে জানতে চাই, তাহলে প্রথমে আমাকে একটু ব্যাকে গিয়ে বলতে হয় যে ব্লুম এবং তার সহযোগীগণ শিক্ষার উদ্দেশ্যগুলোকে শ্রেণীকরণের জন্য টাস্ক অ্যানালাইসিস নামে একটি পদ্ধতির উল্লেখ করেছিলেন। অধিকাংশ শিক্ষক শিক্ষিকাই কিন্তু এই ব্লুমকৃত শিক্ষার যে উদ্দেশ্যের শ্রেণীকরণকে কিন্তু সমর্থনও করেছে এবং ফলোও করেন। 1956 সালে ব্লুম শিক্ষার উদ্দেশ্যগুলির একটি ট্যাক্সোনমি প্রস্তুত করে। কত সালে? না, 1956 সালে। ট্যাক্সোনমি এই শব্দটি এসেছে গ্রিক শব্দ ট্যাক্সিস এবং নমাস থেকে। এই ট্যাক্সিস শব্দের অর্থ হচ্ছে বিন্যস্ত করা, আর নমাস শব্দের অর্থ হচ্ছে আইন, নিয়ম বা সূত্র, যে কোনো একটা বলা যেতে পারে। নিয়ম বলা যেতে পারে, আইন বলা যেতে পারে, বা সূত্রও বলা যেতে পারে। তাহলে মূল যে ট্যাক্সোনমি, এই কথাটার অর্থ হচ্ছে
এক বা একাধিক নীতি অনুযায়ী শ্রেণীকরণ করা। Bloom has divided the cognitive objective into 6 categories under Bloom taxonomy, arranged from the lowest to the highest level of functioning. সেই 6টা স্টেজ আমাদের একটু জানতে হবে, যেটা আমরা বলছি যে ব্লুম হ্যাজ ডিভাইডেড দ্য কগনিটিভ অবজেক্টিভ ইনটু 6 ক্যাটাগরি। এই 6 ক্যাটাগরিটা কি জানতে হবে, এবং সেই ক্যাটাগরিটা কিভাবে আছে, লোয়েস্ট টু দ্য হাইয়েস্ট লেভেল। স্টেজেস সাবডোমেন অফ কগনিটিভ ডোমেন। 1 নাম্বার আছে নলেজ, 2 নাম্বার কম্প্রিহেনশন, 3 নাম্বার অ্যাপ্লিকেশন, 4 নাম্বার অ্যানালাইসিস, 5 নাম্বার সিনথেসিস, refer to combining information and making connection among them to generate a new ideas. আর 6 নাম্বার হচ্ছে ইভালুয়েশন। এই হচ্ছে ব্লুম ট্যাক্সোনমির পুরো বিষয়টা। পুরো বিষয় মানে খুব সামারাইজ করে বললাম, বিষয় অনেক বড়, ব্লুম ট্যাক্সোনমি অনেকটা বড়। তাহলে এই যে এতগুলো আমরা জানলাম যে ব্লুম ট্যাক্সোনমি কি বা কি বৃত্তান্ত, সেটা থেকে আমরা অ্যান্সার নিজেরাই করতে পারবো যে মানে এই 4টের মধ্যে যে জানতে পারলাম যে কি জিনিসটা কি ব্লুম ট্যাক্সোনমি। ব্লুম ট্যাক্সোনমি যে 6টা স্টেজেস আছে এবং সাবডোমেন যেগুলো আমি বললাম, সেখান থেকে আমরা এর অ্যান্সার কিন্তু ইজিলি করতে পারবো। অপশন যেগুলো রয়েছে 4টে অপশনের মধ্যে অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার, অল দ্য অ্যাবাভ। এগুলো কিন্তু উপরের সবকটি কিন্তু এই ব্লুম ট্যাক্সোনমি কগনিটিভ এর মধ্যে কিন্তু ইনক্লুডেড ক্রিটিসিজমের জন্য। নেক্সট আমরা যাই 6 নম্বরের প্রশ্ন। ইন্ডাকটিভ মেথড ইজ। ইন্ডাকটিভ মেথড ইজ, ইন্ডাকটিভ মেথডটা কি বা ইন্ডাকটিভ মেথড কি হয়? অপশন এ তে আছে টিচার সেন্ট্রিক, অপশন বি কারিকুলাম সেন্ট্রিক, অপশন সি স্টুডেন্ট সেন্ট্রিক, আর অপশন ডি স্কুল সেন্ট্রিক। তার আগে আমাদের এই অ্যান্সারটা দেখার আগে একটু জানবো যে নিজেরাই আমরা বলতে পারবো যে এর অ্যান্সারটা কি হবে, না দেখেই আমরা অ্যান্সার না দেখেই বলতে পারবো কি হবে যদি আমরা জানতে পারি যে ইন্ডাকটিভ মেথড কি। ইন্ডাকটিভ মেথড বেসিক্যালি লার্নার সেন্ট্রিক। কেন না, এটা কিন্তু শিক্ষার্থী কেন্দ্রিক। ইন্ডাকটিভ টিচিং মেথডের ক্ষেত্রে যেটা দেখা যায়, ইন্ডাকটিভ টিচিং মেথডস হ্যাভ মেনি features in common beside the fact that they all qualify as inductive. They are all learner-centric, meaning that they impose more responsibility on students for their own learning. অর্থাৎ এখানে ইন্ডাকটিভ মেথড বেসিক্যালি শিক্ষার্থী কেন্দ্রিক যেহেতু হয়ে থাকে, তাই জন্য এখানে দেখো যে কটা অপশন গুলো দেওয়া রয়েছে, যে টিচার সেন্ট্রিক, কারিকুলাম সেন্ট্রিক, স্টুডেন্ট সেন্ট্রিক, স্কুল সেন্ট্রিক, অটোমেটিকলি ইন্ডাকটিভ মেথড সম্পর্কে যখন আমরা আলোচনা করলাম, তাহলে অ্যান্সারটাও কিন্তু আমরা এখান থেকেই বুঝতে পারছি কি হতে পারে। অ্যান্সারটা এবার দেখবো। দেখো স্টুডেন্ট সেন্ট্রিক, আমি আগেই বলেছি ইন্ডাকটিভ মেথড বেসিক্যালি লার্নার সেন্ট্রিক, শিক্ষার্থী কেন্দ্রিক একটা পদ্ধতি। তাই এখানে 4টে অপশনের মধ্যে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি স্টুডেন্ট সেন্ট্রিক। 7 কোয়েশ্চেনটায় যাচ্ছি। ডিসঅ্যাডভান্টেজেস অফ ইন্ডাকটিভ মেথড ইজ। ইন্ডাকটিভ মেথডের অসুবিধাগুলো কি? অপশন এ তে আছে টাইম কনজিউমিং, অপশন বি লিডস টু ইমিডিয়েট সলিউশন, অপশন সি লিডস টু চাওয়াস, অপশন ডি মেক্স টিচার ইনএফেক্টিভ। এই 4টে অপশনের মধ্যে ইন্ডাকটিভ মেথডের কি কি অসুবিধা রয়েছে? ইন্ডাকটিভ মেথড কিন্তু মাচ টাইম অ্যান্ড এনার্জেটিক, অর্থাৎ মাচ টাইম, অনেকটা সময় সাপেক্ষ কিন্তু একটা ব্যাপার, এবং much time and energy are spent
will working out rules with students। কোনো কিছু নেতৃত্ব মানে তুমি যদি অবশ্যই এই মেথডের একটা মানে অসুবিধা যদি বলো যে টাইম কনজিউমিং, তো অবশ্যই টাইম কনজিউমিং। এখানে যে অপশন গুলো রয়েছে, যে অপশন বি তে যেটা রয়েছে লিডস টু ইমিডিয়েট সলিউশন। হ্যাঁ, তো তুমি কোনো জায়গাতে নেতৃত্ব দিয়ে তাড়াতাড়ি সমাধান করাই ইন্ডাকটিভ মেথডের অসুবিধা হতে পারে না। কোনো কিছু নেতৃত্ব দিয়ে কোনো সমস্যাকে আমরা তাড়াতাড়ি সলিউশন করা মানে কি ইন্ডাকটিভ মেথডের কি অসুবিধা? তা নয়। আবার যেটা বলা হয়েছে যে টিচার এফেক্টিভ মেক্স টিচার ইন এফেক্টিভ। হ্যাঁ, একটা আছে সি আছে লিডস টু চার্ভেস, সেটাও ইন্ডাকটিভ মেথডের অসুবিধা ডিসঅ্যাডভান্টেজ বলা যায় না। আবার অপশন ডি তে যেটা রয়েছে মেক্স টিচার ইন এফেক্টিভ, অর্থাৎ আমি যদি বলি যে টিচারের মধ্যে একটা এফেক্টিভনেস তৈরি করা, সেটা এই মেথডের কি অসুবিধা হতে পারে? না, সেটাও হতে পারে না। তাহলে অ্যান্সার কি হবে দেখো, অপশন এ টাইম কনজিউমিং, অর্থাৎ এই মেথডটা এমনই মাচ টাইম অ্যান্ড এনার্জি আর স্পেন্ট ওয়াইল ওয়ার্কিং আউট রুলস উইথ স্টুডেন্ট, এতটাই সময় সাপেক্ষ যেখানে কিন্তু বলা যেতে পারে যে এই মেথডটার ক্ষেত্রে অসুবিধা কিন্তু বিশেষ লক্ষ্য করা যায়, যে সময়ের একটা বড় ভূমিকা রয়েছে। নেক্সট আমরা 8 দাগের কোয়েশ্চেনে যাই। অ্যাডভান্টেজ অফ দ্য ডিডাকটিভ মেথড ইজ, অর্থাৎ ডিডাকটিভ মেথডের সুবিধাগুলো কি কি? একই আছে অপশন এ তে কি বলেছে, 1 নাম্বার যে অপশন এ বলেছে যে ক্যান বি ইউজড ফর অল সাবজেক্ট। অপশন বি অ্যাপ্রোপ্রিয়েট ফর হায়ার লেভেল। অপশন সি টিচিং ক্যান টেক প্লেস ফর অল স্টুডেন্টস অ্যাট এ টাইম। আর অপশন ডি অল দ্য অ্যাবাভ। আমরা অ্যান্সারটা দেখি, তারপর আলোচনা করছি যে কেন কি হয়েছে। অপশন কারেক্ট অপশন হচ্ছে অল দ্য অ্যাবাভ। এবার এখানে একটু বলি যে কেন কি বৃত্তান্ত, কেন অপশন ডি হলো। তাহলে অপশন ডি হয়েছে মানে অল দ্য অ্যাবাভ হয়েছে মানে ওপরের যে 3টে আছে 3টেকেই আমাদেরকে ধরতে হচ্ছে যে 3টেই সঠিক, তাই জন্য অল দ্য অ্যাবাভ হয়েছে। ইট গেট স্ট্রেট টু দ্য পয়েন্ট অ্যান্ড সো ক্যান বি টাইম সেভিং। এই মেথডে কিন্তু ডিডাকটিভ যে মেথড, যেটা আমরা আগের মেথডে পড়লাম ইন্ডাকটিভ মেথডের ক্ষেত্রে যে অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার, এইখানের ক্ষেত্রে ডিডাকটিভ মেথডের ক্ষেত্রে যেটা আমরা দেখতে পারি যে অনেকটাই কিন্তু সময় কিন্তু আমাদের সাশ্রয় হয়। আর তার সাথে কি হয় না, ইট ইজ ভেরি সুটেবল ফর দ্য ইন্টেলিজেন্স অ্যান্ড ম্যাচুরিটি অফ মেনি অ্যাডাল্ট স্টুডেন্ট। এখানে কিন্তু অনেক অ্যাডাল্ট স্টুডেন্টরা তাদের বুদ্ধিমত্তার সাথে তাদের ম্যাচুরিটির সাথে এখানে কিন্তু যোগদান করে। এবং আর একটা কি না, যে কোনো স্থান থেকে যে কোনো সময় সমস্ত শিক্ষার্থীরা এই মেথডের মাধ্যমে শিক্ষা গ্রহণ করতে পারে। ফলত সময়েরও অনেকটা সুবিধা তাদের একটা থাকে, যে যে কোনো স্থান থেকে তারা এই শিক্ষা দানের যে পদ্ধতি, সেই শিক্ষা যে গ্রহণের যে জায়গাটা তারা অ্যাক্সেস করতে পারে যে কোনো জায়গা থেকে, যে কোনো সময়তে তারা করতে পারে। এটা যে কোনো সময় বলতে এখানে যে কোনো বয়সে অ্যাডাল্ট, যেটা আমি আগের এতেই বললাম যে অ্যাডাল্ট স্টুডেন্ট, অর্থাৎ মেনি অ্যাডাল্ট স্টুডেন্ট হচ্ছে যে এখানে কোনো বাধা থাকে না। তাই জন্য কিন্তু এখানে অপশন এ বি সি 3টেকেই কিন্তু সঠিক হিসেবে ধরার কারণে অপশন ডি অল দ্য অ্যাবাভ যেটা হয়েছে সেটা কিন্তু কারেক্ট অ্যান্সার কোয়েশ্চেন নাম্বার 8 এর। নেক্সট কোয়েশ্চেন 9 নাম্বার, স্পেসিফিক অবজেক্টিভ ইন এ লেসন প্ল্যান ইজ ফর। লেসন প্ল্যানের জন্য স্পেসিফিক অবজেক্টিভ বা স্পেসিফিক যে উদ্দেশ্য সেটা কি? প্রথমে আগে জানতে হবে লেসন প্ল্যান কি। লেসন প্ল্যান হচ্ছে একটা পাঠ পরিকল্পনা। লেসন প্ল্যানের বাংলা হচ্ছে যে, বাংলা যদি বলতে হয় তাহলে বাংলা অর্থ হচ্ছে যে পাঠের পরিকল্পনা। আগের দিনকে আলোচনাতে আগের দিনের ভিডিওটা যদি সকলে দেখে থাকো তাহলে দেখতে পাবে সেখানেও লেসন প্ল্যান নিয়ে কিন্তু কোয়েশ্চেন ছিল।
এবং লেসন প্ল্যানের ক্ষেত্রে এই যে পাঠ পরিকল্পনার ক্ষেত্রে আমরা বলেছিলাম যে কোনো শিক্ষককেই একটা তার ক্লাসের শ্রেণীকক্ষে যাওয়ার আগে পাঠের পরিকল্পনা করতে হয়, যে তিনি কিভাবে পাঠ দান করবেন, কিরকম টাইম ম্যানেজমেন্ট করবেন, ক্লাস ম্যানেজমেন্ট কিভাবে করবেন, তিনি আজকে ক্লাসে গিয়ে যে টপিকটা পড়াচ্ছেন সেই টপিকটা তিনি কিভাবে শেষ করবেন, তার একটা যে এই এত দূর থেকে এত দূর অবধি আমি আজকে এই শেষ মানে বিষয়বস্তুটা পড়াবো ক্লাসে, তো সেটার জন্য একটা প্ল্যানিং এর প্রয়োজন। এবং শ্রেণীকক্ষে যে গিয়ে যে পুরো ক্লাসরুম ম্যানেজমেন্ট কিভাবে ম্যানেজমেন্ট করবে, সমস্ত কিছু একটা পাঠের কিন্তু সব দিকটাই কিন্তু দেখতে হয়। সেখানে দেখা যাচ্ছে যে এ লেসন প্ল্যান আউটলাইন ইন ডিটেল দ্য ভেরিয়াস স্টেপস which the teacher to undertake in his her classroom। একটা টিচারের কিন্তু লেসন প্ল্যানটা কিন্তু একটা রোড ম্যাপিং এর মতো কাজ করে। প্ল্যানিং ফর এ লেসন মিন্স identification of the sequence and style of presentation and evaluation procedure to be adapted। তাহলে দেখো এখানে যে অপশনগুলো দেওয়া রয়েছে, অপশন এ টিচার, অপশন বি স্টুডেন্ট, অপশন সি কারিকুলাম, অপশন ডি অল দ্য অ্যাবাভ। তাহলে এই লেসন প্ল্যানটা কার করা উচিত, কোথায় এটা ব্যবহার হয় বা কারা ব্যবহার করেন লেসন প্ল্যান? তাহলে অ্যান্সার আমরা কিন্তু পাবো, দেখতে পাবো, দেখো টিচার। টিচার কিন্তু শ্রেণীকক্ষে ঢোকার আগে পাঠের একটা পরিকল্পনা কিন্তু শিক্ষককে করতেই হয় পুরো বিষয়টাকে ম্যানেজ করার জন্য, এবং একটা সঠিক ওয়েতে স্টুডেন্টদের কাছে সেই তার যেটা তিনি দান করতে চাইছেন, তার যে নলেজ, তার যে স্কিলটা তিনি দান করতে চাইছেন, সেটা যেন সঠিকভাবে তিনি দিতে পারেন এবং সেটা যেন পরে সেটা যেন ফলপ্রসূ হয়ে থাকে। তাহলে 9 নম্বর কোয়েশ্চেনের অ্যান্সার হচ্ছে অপশন এ টিচার। কোয়েশ্চেন নাম্বার 10, gaining attention is a very important component of দিয়ে এবার অপশন দেওয়া রয়েছে, অপশন এ মেরিলস মডেল, অপশন বি গ্যাগনি মডেল, অপশন সি ADDIE মডেল, আর অপশন ডি নান অফ দ্য অ্যাবাভ। এখানে সঠিক অ্যান্সারটা দেখি কোন মডেলটা হবে। অপশন বি গ্যাগের মডেল। এখানে আর একটা যে অপশন সি তে আমি দেখতে পাচ্ছি যে ADDIE মডেল, এটার ফুল ফর্মটা একটু বলে দিই, হয়তো এখানের প্রশ্নের পরিপ্রেক্ষিতে হয়তো সঠিক অ্যান্সার সি নয়, অপশন ডি হচ্ছে, কিন্তু এর ফুল ফর্মটা জানা দরকার, কারণ কারিকুলামে এই মডেলগুলো ভীষণ হচ্ছে ইম্পর্টেন্ট, প্রত্যেকটা মডেলই ভীষণ ইম্পর্টেন্ট। ADDIE এর মডেলের ফুল ফর্ম হচ্ছে A ফর অ্যানালাইজ, D ফর ডিজাইন, next D for develop, I for implement and E for evaluate। কিন্তু 10 কোয়েশ্চেন অনুযায়ী অ্যান্সার হচ্ছে অপশন বি গ্যাগের মডেল। আর এই গ্যাগেনের মডেলটা সম্পর্কে যদি একটু বলি, যে এটা হচ্ছে নির্দেশমূলক নকশার মডেল। এই নির্দেশমূলক নকশার মডেলটি শেখার ফলাফলের উপর ফোকাস করে। আর এই গ্যাগনের পুরো নাম হচ্ছে, অনেক সময় গ্যাগানও বলা হয় আবার গ্যাগিও বলা হয়, এই গ্যাগনের পুরো নাম হচ্ছে রবার্ট গ্যাগনি নির্দেশমূলক নকশার পদ্ধতিগত পদ্ধতির জন্য অগ্রণী অবদানকারী হিসেবে বিবেচনা করা হয়। তাই জন্য কোয়েশ্চেন নাম্বার 10 এর 10 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার অপশন বি। নেক্সট 11 নম্বর কোয়েশ্চেন দেখো, which skill are used in micro teaching? মাইক্রো টিচিং এই স্কিলটা কোথায় ইউজ মানে বেশি মানে আর কি ইউজ করা হয়, যেখানে অপশন এ তে বলা হচ্ছে ব্ল্যাকবোর্ড স্কিল, অপশন বি প্রবিং কোয়েশ্চেন স্কিল, অপশন সি এ এন্ড বি বোথ, আর অপশন ডি নান অফ দ্য অ্যাবাভ। মাইক্রো টিচিং এই যে ওয়ার্ডটা আমরা পাচ্ছি, এই ওয়ার্ডটা সম্পর্কে একটু জানতে হবে যে মাইক্রো টিচিং কি। মাইক্রো টিচিং এর বাংলা অর্থ হচ্ছে অনুশিক্ষণ।
এই অনুশীলন হলো একটি দক্ষতা ভিত্তিক শিখন পদ্ধতি। এই মাইক্রো যে শব্দটা, এই মাইক্রো শব্দটি কিন্তু গ্রিক শব্দ থেকে এসেছে, যার অর্থ খুবই ছোট। আর টিচিং শব্দের অর্থ আমরা সবাই জানি শিক্ষাদান। তাহলে এই দুটোকে যদি আমরা কম্বাইন করি, যে মাইক্রো টিচিং, এর পুরো অর্থ হচ্ছে অনুশিখন। অনুশিখন এমন এক প্রকার নিয়ন্ত্রিত শিখন পদ্ধতি যার মাধ্যমে নির্দিষ্ট শিখন দক্ষতাগুলিকে বারংবার অনুশীলনের দ্বারা আয়ত্ত করা হয়ে থাকে। এই মাইক্রো টিচিং এই সেশনটা না মানে একটা পুরো একটা সার্কেলের মধ্যে হয়, যেটাতে ফার্স্টে হচ্ছে একটা প্ল্যানিং থাকে, তারপরে একটা টিচিং সেশন থাকে, ফিডব্যাক সেশন থাকে, রিপ্ল্যানিং সেশন থাকে, রিটিচ সেশন থাকে, এন্ড লাস্ট রিফিডব্যাক সেশন থাকে। এগুলো কি বললাম? ফার্স্টে দেখো, এটা বুঝতে হবে যে কোনো শিক্ষক যখন তার ক্লাসে শ্রেণীকক্ষে যাচ্ছে পড়ানোর জন্য, তার একটা পূর্বে একটা পরিকল্পনা থাকছে, তার একটা প্ল্যানিং থাকছে। আমি দুম করে চলে গেলাম ক্লাসে, কি পড়াবো কি না পড়াবো কিছুই জানি না, আমার পড়ানোর উদ্দেশ্য কি, লক্ষ্য কি, না আছে গোল, না আছে অবজেক্টিভ, সেটা যদি না থাকে তাহলে কোনো টিচারই হচ্ছে গিয়ে কি পড়াবে স্টুডেন্টদেরকে, এরকম একটা মানে অবস্থা তৈরি হবে। তাহলে তার জন্য একটা তার প্রত্যেকটা টিচারকে একটা প্ল্যানিং করা প্রয়োজন, একটা প্ল্যানিং থাকা দরকার। তো শ্রেণীকক্ষে যাওয়ার আগে একটা প্ল্যানিং থাকে, প্ল্যানিং এর পর শ্রেণীকক্ষে ঢোকার পর কি হয়, টিচিং সেশন শুরু হয়, অর্থাৎ শিক্ষাদান পদ্ধতিটা শুরু হচ্ছে, পাঠদান শুরু হচ্ছে। সেটা সেটা একটা কিন্তু টাইমিং এর মধ্যে করতে হয়, প্রত্যেকটার একটা এই মাইক্রো টিচিং এর পুরো বিষয়টা, এই যে সার্কেলটা যে পুরো হয়, সেই সার্কেলটা একটা পুরো গোটা টাইমিং এর মধ্যে হয়। প্রথমে যে টিচিং সেশনটা সেটা থাকে 6 মিনিটের জন্য, তারপর স্টুডেন্ট তিনি যে শিক্ষক যে পড়ালেন তার একটা ফিডব্যাক নেওয়া হয় স্টুডেন্টদের থেকে, যে তিনি কি পড়ালেন, কতটা ভালো পড়ালেন, কতটা ঠিক পড়ালেন, কতটা এফেক্টিভ হলো, বা আরো কিছু তাতে ইনক্লুড করতে হবে কিনা, আরো এফেক্টিভলি করার জন্য ক্লাসটাকে কি করতে হবে। তো সেটা কি করে জানবে? স্টুডেন্টদের ফিডব্যাকই হচ্ছে টিচারের কাছে শেষ কথা। তাই স্টুডেন্টদের থেকে একটা ফিডব্যাক নেওয়া হয়, সেটার টাইমিংটা হচ্ছে 6 মিনিট ফিডব্যাক সেশন। তারপর হচ্ছে তিনি যখন জানতে পারলেন, তিনি একটা ফিডব্যাক পেলেন যে এখানে আমার কমতি আছে, এখানে আমাকে আরেকটু ভালো করতে হবে, এখানে আমার ঠিক আছে, এই যে জায়গাটা, তাহলে আবার তাকে রিপ্ল্যানিং করতে হচ্ছে। তিনি ভাবছেন, প্ল্যানিং করছেন আবার পুনরায়, যে আরেকটু এটা বেটার করা যেতে পারতো, এখানে এটা ইনক্লুড করি। এখানে যখন স্টুডেন্টই বলেছে আরেকটু এটা এইভাবে দেখালে হয়তো ভালো হতো, বা এটা এইভাবে বললে হয়তো ভালো হতো, সেখানে আবার রিপ্ল্যানিং সেশন হচ্ছে। সেই রিপ্ল্যানিং সেশনটা হয় 12 মিনিটের। তারপর আবার রিটিচ, আবার হচ্ছে পুনরায় হচ্ছে টিচ করা হয়, সেটা 6 মিনিট সেই সেশনটা। এবং আবার হচ্ছে নেক্সট রিফিডব্যাক সেশন, আবার পুনরায় স্টুডেন্টদের কাছ থেকে ফিডব্যাক নেওয়া হয়, এটা হয় 6 মিনিট ধরে। তো এই পুরো বিষয়টা কিন্তু একটা সার্কেলে চলতে থাকে, এটা হচ্ছে মাইক্রো টিচিং। তাহলে দেখো, এই পুরো যে বললাম যে মাইক্রো টিচিং সম্পর্কে একটা ওয়ার্ড ধরেই কিন্তু অনেকটা আমাদের পড়া কিন্তু এগিয়ে গেল, যে কি মাইক্রো টিচিংটা কি। অ্যান্সারটা কিন্তু আমরা তাদের দেখতেই মানে বুঝতেই পারবো যে কি অ্যান্সারটা হবে। অপশন এ এবং অপশন বি উভয়ই হবে, ব্ল্যাকবোর্ড স্কিল এবং অপশন বি প্রবিং কোয়েশ্চেন স্কিল, এ এন্ড বি বোথ। নেক্সট কোয়েশ্চেনে আমরা যাচ্ছি, 12 নাম্বার কোয়েশ্চেন। There is a similarity between instruction and teaching. ইনস্ট্রাকশন এন্ড টিচিং এর মধ্যে কি কি সিমিলারিটি বা কি কি মিল রয়েছে? অপশন এ হচ্ছে বোথ আর স্টুডেন্ট সেন্ট্রিক, অপশন বি হচ্ছে বোথ আর সাবজেক্ট সেন্ট্রিক, অপশন সি হচ্ছে ইন বোথ স্পেশাল এমফাসিস ইজ গিভেন অন ফিডব্যাক, রেইনফোর্সমেন্ট এন্ড টেক্সট অ্যানালাইসিস, আর অপশন ডি হচ্ছে নান অফ দ্য অ্যাবভ। এখানে সঠিক অ্যান্সারটা দেখি। সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি, ইন বোথ স্পেশাল এমফাসিস ইজ গিভেন অন ফিডব্যাক, রেইনফোর্সমেন্ট এন্ড টেক্সট অ্যানালাইসিস, এটা হচ্ছে সঠিক। কারণ এখানে সাবজেক্ট সেন্ট্রিক এবং স্টুডেন্ট সেন্ট্রিক বা লার্নার সেন্ট্রিক উভয়ই কিন্তু মানে বেশ
ইম্পর্টেন্ট একটা দেওয়া হয়, স্পেশাল এমফাসিসের ক্ষেত্রে ফিডব্যাক থাকে, রেনফোর্সমেন্টও থাকছে এবং টেক্সট অ্যানালিসিসও কিন্তু থাকে। ঠিক আছে, তাই জন্য এখানে অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার 12 নম্বর কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেন 13 নম্বর, which of the following statement is wrong for micro teaching? এখানে কোন স্টেটমেন্টটা মাইক্রো টিচিং এর ক্ষেত্রে ভুল? অপশন এ তে বলেছে এ টিচার ট্রেনিং কনসেপ্ট, অপশন ডি ইট, অপশন বি তে কি রয়েছে ইট ডিক্রিসেস দ্য কনফিডেন্স অফ টিচার, অপশন সি ইট প্রোভাইডস কনস্ট্রাকটিভ ফিডব্যাক, আর অপশন ডি নান অফ দ্য অ্যাবাভ। আমরা কিন্তু মাইক্রো টিচিং সম্পর্কে আগে কিন্তু একটা কোয়েশ্চেনে পেয়েছি এবং জেনেছি আমরা যে মাইক্রো টিচিংটা কি, তাহলে আমরা কিন্তু অ্যান্সারও কিন্তু করতে পারবো। এই যতটুকু আমরা মাইক্রো টিচিং সম্পর্কে জেনেছি তার বেস করে আমরা একটা অ্যান্সার করতে পারবো। দেখি অ্যান্সারটা কি। অপশন সি ইট প্রোভাইড কনস্ট্রাকটিভ ফিডব্যাক। মাইক্রো টিচিং হেল্প টু প্রমোট রিয়েল টাইম টিচিং এক্সপিরিয়েন্স। মাইক্রো টিচিং হচ্ছে হেল্পস টু প্রমোট করছে রিয়েল টাইম টিচিং এক্সপিরিয়েন্সকে, তাই ইট প্রোভাইড কনস্ট্রাকটিভ ফিডব্যাক হচ্ছে এই মাইক্রো টিচিং এর ক্ষেত্রে এই যে তিনটে যে আর বাদবাকি যে তিনটে রয়েছে অপশন এ বি সি তে, যে অপশন এ হচ্ছে যে এ টিচার ট্রেনিং কনসেপ্ট, অবভিয়াসলি মাইক্রো টিচিং একটা টিচার ট্রেনিং কনসেপ্ট। ইট ডিক্রিসেস অন কনফিডেন্স অফ টিচার, একটা টিচারের মধ্যে কনফিডেন্স ডিক্রিজ করছে। আর একটা কি করছে যে নান অফ দ্য অ্যাবাভ, এখানের মধ্যে অপশন সি হচ্ছে রং স্টেটমেন্ট মাইক্রো টিচিং এর, কি না ইট প্রোভাইড কনস্ট্রাকটিভ ফিডব্যাক। নেক্সট 14 নাম্বার কোয়েশ্চেন দেখি। দ্য ম্যাক্সিমাম ইম্প্যাক্ট অন দ্য লার্নিং অফ চিলড্রেন ইজ ভিজিবল ইনসাইড অফ ক্লাসরুম। Option A, discipline of classroom. Option B, psychological environment of classroom. Option C, social environment of classroom. Option D, none of the above. এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি, psychological environment of classroom. Maximum impact on the learning of children is visible inside of the classroom, সেটা obviously psychological environment এর মধ্যেই হয়ে থাকে ক্লাসরুমেতে। নেক্সট কোয়েশ্চেন 15 নাম্বার, বেসিক প্রিন্সিপাল অফ ইনক্লুসিভ এডুকেশন আর। বেসিক প্রিন্সিপাল অফ ইনক্লুসিভ এডুকেশন আর, ইনক্লুসিভ এডুকেশনের সাধারণ নীতিগুলো কি কি বা কি সাধারণ নীতি কি? অপশন এ তে রয়েছে ইট ইনক্লুড each and every category of children. Option B, inclusion values the diversity. Option C, both A and B. Or option D, none of the above. আচ্ছা, ইনক্লুসিভ এডুকেশনের বাংলা অর্থ হচ্ছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। তাহলে ইনক্লুসিভ এডুকেশন সম্পর্কে না জানলে আমরা ইনক্লুসিভ এডুকেশনের প্রিন্সিপাল সম্পর্কে কিন্তু জানতে পারবো না। তাহলে তার আগে আমাকে জানতে হবে যে ইনক্লুসিভ এডুকেশনটা কি। এই অন্তর্ভুক্তিমূলক শিক্ষা হলো একই শ্রেণীকক্ষে একই বিদ্যালয়ের সমস্ত শিশুকে নিয়ে আসা। তাহলে যদি আমরা ইনক্লুসিভ এডুকেশন সম্পর্কে বলি, এক কথায় বলা যেতে পারে সমস্ত বাচ্চাদের বিদ্যালয়ে যাওয়া, শেখা এবং তাদের উন্নতির জন্য প্রয়োজনীয় যে দক্ষতাগুলি আছে তার বিকাশের জন্য ন্যায্য সুযোগ দেওয়া হচ্ছে এই অন্তর্ভুক্তিমূলক শিক্ষার অন্তর্গত এবং এটি ভীষণভাবে প্রয়োজনীয়। যেখানে বলা যায় যে ইনক্লুসিভ এডুকেশন মিন্স all children learn together in the same school. Every child has a right to inclusive education, including children with disabilities.
তাহলে ইনক্লুসিভ এডুকেশন সম্পর্কে আমরা জানলাম। তাহলে ইনক্লুসিভ এডুকেশন সম্পর্কে যেহেতু আমরা জেনে গেছি, তার বেসিক প্রিন্সিপাল সম্পর্কেও কিন্তু আমাদের একটা একটা আইডিয়া কিন্তু আমরা করতে পারছি যে এই যে 4টে অপশন আছে এটার মধ্যে কোনটা সঠিক অ্যান্সার হতে পারে। দেখি অ্যান্সারটা, বোথ এ এন্ড বি। কেন না, দেখো এতে রয়েছে ইট ইনক্লুডস ইচ এন্ড এভরি ক্যাটাগরি অফ চিলড্রেন। আমি প্রথমেই বলেছি অন্তর্ভুক্তিমূলক শিক্ষা হচ্ছে সমস্ত শিশুদের জন্য। আর একটা কি অপশন বি তে রয়েছে কি ইনক্লুশন, ভ্যালু এন্ড ডাইভার্সিটি আর কি। অর্থাৎ তাহলে এখানে যেহেতু অপশন সি তে বোথ রয়েছে এ এন্ড বি, তাই অপশন সি হচ্ছে, এ এবং বি যেহেতু উভয় হচ্ছে, তাই অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার, বোথ এ এন্ড বি। নেক্সট আমরা কোয়েশ্চেন যাচ্ছি 16 নম্বরে। এ লাইব্রেরি ইজ এ প্লেস ওয়্যার। অপশন এ তে রয়েছে মেনি বুক আর কেপ্ট, অপশন বি মেনি টয়স আর কেপ্ট, অপশন সি মেনি ক্লথস আর কেপ্ট, আর অপশন ডি নান অফ দ্য অ্যাবভ। এটা কিছু বলার নেই। লাইব্রেরিতে আমরা কি থাকে, এই লাইব্রেরির স্থানেতে গ্রন্থাগারেতে আমরা কি দেখতে পাই? ক্লথ পাই দেখতে, টয় পাই, খেলনা নিশ্চয়ই পাই না, নাকি নান অফ দ্য অ্যাবভ কিছুই দেখতে পাই না। তো এখানে থেকে এটা আর কোনো প্রেসক্রাইব করার মতো কিছু নেই, সবাই বলতে পারবে। অপশন এ মেনি বুক আর কেপ্ট, অর্থাৎ প্রচুর বুকের সমাহার দেখতে পাওয়া যায়। নেক্সট কোয়েশ্চেন 17 নাম্বার। Which one of the following is a type of book? অর্থাৎ বুক কোন টাইপের আর কি ফলো করা হয়। ফলোইং ইজ এ টাইপ অফ বুক। অপশন এ আছে জেনারেল টেক্সট বুক, অপশন বি রেফারেন্স বুক, অপশন সি বোথ এ এন্ড বি, অপশন ডি নান অফ দিস। অ্যান্সারটা দেখি, অপশন সি বোথ এ এন্ড বি। আমরা কোন ধরনের বই দেখতে পাই? জেনারেল টেক্সট বুকও আমরা দেখতে পাই, আবার রেফারেন্স বুকও দেখতে পাই। জেনারেল টেক্সট বুক কাকে বলে? বোথ যে জেনারেল টেক্সট বুক and reference book are types of book, কিন্তু general textbook are used for teaching and learning a subject, while reference book are used for obtaining information and looking up specific fact or details. আমরা জেনারেল টেক্সট বুক তো যে কোনো সাবজেক্টেরই আমরা জেনারেল টেক্সট বুক পড়ি, কিন্তু আমরা একটা পড়লাম কোন একটা টপিক, আমরা জেনারেল সাবজেক্ট ওয়াইজ কোন একটা জেনারেল টেক্সট বুকে পড়লাম, কিন্তু সেটা আমার সেই বইটাতে পড়ে মনে হলো যে যথাযথ আমার নলেজ হলো না, খুবই কম হলো। তাতে যদি আমি আর একটু বেশি নলেজ গেইন করতে চাই, তখন আমাকে আরো 4-5টা বই ঘেঁটে দেখতে হবে। একটা বইতে যখন আমার নলেজ পুরোপুরি হচ্ছে না, তখন আমাকে আরো 4-5টা বই ঘেঁটে দেখতে হচ্ছে। তাহলে সেই বইগুলো অবশ্যই রেফারেন্স বুক হিসেবেই আমরা পাই, দেখি সেখানে আরো অবটেনিং ইনফরমেশন থাকে, স্পেসিফিক ফ্যাক্ট ওয়াইজ কিছু নলেজ থাকে যেখান থেকে আমরা নিই, রেফারেন্স বই থেকেই আমরা নিই। তাহলে এখানে কি কি ধরনের বই দেখতে পাই? জেনারেল টেক্সট বুকও দেখতে পাই, রেফারেন্স বুকও দেখতে পাই। তাই এ আর বি যেহেতু দুটোই হচ্ছে, তাই জন্য অপশন সি তে দেখো দেওয়া রয়েছে বোথ এ এন্ড বি, তাই উভয়ই হচ্ছে এ এন্ড বি উভয় বোথই হচ্ছে কারেক্ট অ্যান্সার। তাই এখানে সি তে যেহেতু এই অপশনটা দেওয়া রয়েছে যে বোথ এ এন্ড বি, তাই সি হচ্ছে 17 নাম্বার কোয়েশ্চেনের সঠিক অ্যান্সার। 18 নাম্বার কোয়েশ্চেন দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ কোয়ালিটি অফ টিচার? একজন কোয়ালিটি গুণগত, এখানে যে কটা দেখো অপশন রয়েছে, এখানে এ তে আছে এমপ্যাথি, বি তে আছে কমিউনিকেশন, সি তে আছে ক্রিয়েটিভিটি, ডি তে আছে জেলাস। এখানে যে কটা অপশন রয়েছে তার মধ্যে কোনটি গুণগত শিক্ষকের মধ্যে পড়ে না? এমপ্যাথি, কমিউনিকেশন, ক্রিয়েটিভিটি নাকি জেলাস? এমপ্যাথি তো অবশ্যই টিচারের একটি দিকই হলো এমপ্যাথি। কমিউনিকেশন যেটা বলছে টিচারের কিন্তু আর একটা দিক হচ্ছে গুড কমিউনিকেশন। একটা গুড কমিউনিকেশন না হলে স্টুডেন্টদের সাথে ইন্টারাকশন ভালো হয় না। যদি একজন টিচার স্টুডেন্টের সাথে যদি ঠিকঠাক কমিউনিকেশন করতে না পারে, তার যে স্টুডেন্টদের যে চাহিদা বা সে কি বলতে চাইছে সেই সেই জায়গাটাই সে জানতে পারে না। তো ভালো কমিউনিকেশন প্রয়োজন স্টুডেন্টের সাথে, এবং ক্রিয়েটিভিটি দরকার। একজন গুড টিচারের একটা
গুণই হচ্ছে ভ্যারাইটি, তার মধ্যে ক্রিয়েটিভিটি একটা থাকবে। তাহলে এখানে লাস্ট যেটা পড়ে রয়েছে জেলাস, এখানে প্রশ্নটা কি বলেছে যে গুণগত টিচারের এর মধ্যে কোনটা হতে পারে না। তাহলে অ্যান্সারটা দেখি। দেখো অপশন ডি জেলাস। কোনো টিচারেরই একটা ভালো গুড টিচার বা কোয়ালিটির টিচার, গুণগত শিক্ষকের কখনোই জেলাস কিন্তু থাকে না কোনো বিষয়ের উপরই, সেটা কিন্তু উচিত নয়। তাই এখানে 18 নম্বর কোয়েশ্চেনের সঠিক অ্যান্সার হচ্ছে জেলাস। নেক্সট কোয়েশ্চেন 19 নাম্বার, which of the following personal qualities of a teacher affect teaching? Option A sensitivity, option B management capacity, option C social skill, option D none of this. এখানে যে প্রশ্নটা বলা হয়েছে যে শিক্ষকের ব্যক্তিগত কোন গুণ শিক্ষাদানের উপর এফেক্ট ফেলে। অ্যান্সারটা দেখি। অপশন এ সেন্সিটিভিটি। Sensitivity is a personal quality of a teacher that can significantly affect teaching. Sensitivity হচ্ছে টিচারের একটা পার্সোনাল কোয়ালিটি। তাই এখানে যে বলা হয়েছে যে কোনটা হচ্ছে এফেক্ট ফেলে টিচিং এতে, সেটা হচ্ছে অ্যান্সার হচ্ছে অপশন এ সেন্সিটিভিটি। ম্যানেজমেন্ট ক্যাপাসিটিও নয়, সোশ্যাল স্কিলও নয়। নেক্সট 20 নম্বর প্রশ্ন, টিচার্স রোল এট হায়ার এডুকেশন। হায়ার এডুকেশনে টিচারের রোল কি হতে পারে? কি টিচারের রোল কি হায়ার এডুকেশনে? অপশন এ তে হচ্ছে প্রমোট সেলফ লার্নিং ইন স্টুডেন্টস, অপশন বি প্রোভাইড ইনফরমেশন টু স্টুডেন্টস, অপশন সি হেল্প স্টুডেন্টস টু সলভ দেয়ার প্রবলেম, আর অপশন ডি নান অফ দিস। দেখি সঠিক অ্যান্সারটা কি। Option A, promote self-learning in students. One of the primary roles of teacher in higher education is to promote self-learning in students. Higher education often focuses on independent learning, critical thinking and problem-solving skill. Higher education এমনই একটা জায়গা যেখানে কিন্তু শিক্ষার্থী নিজের ওপর অনেক বেশি স্বতন্ত্র থাকে এবং তার ফোকাস ঠিকঠাক থাকে, সে প্রবলেমকে সলভ করতে পারে, তার প্রবলেম সলভিং স্কিল থাকে এবং ক্রিটিক্যাল থিঙ্কিংও কিন্তু তার থেকে থাকে। এবং টিচারের রোল হচ্ছে সেইগুলোকে যথাযথভাবে মানে প্রমোট করা, স্টুডেন্টকে আরো উৎসাহিত করে তোলা। তাই জন্য 20 যে কোয়েশ্চেন যে টিচার রোল হায়ার এডুকেশন, এট হায়ার এডুকেশন টিচারের রোল কি হওয়া উচিত? টিচারের রোল হওয়া উচিত প্রমোট সেলফ লার্নিং ইন স্টুডেন্টস। অপশন এ তাই 20 নম্বর কোয়েশ্চেনের জন্য সঠিক অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন কি বলছে 21 নম্বরে, ইভালুয়েশন প্রসেস ইজ রিলেটেড টু। ইভালুয়েশন প্রসেস বা মূল্যায়ন যে পদ্ধতি কিসের সাথে রিলেটেড? অপশন এ হোল লার্নিং প্রসেস, অপশন বি এক্সামিনেশন, অপশন সি টেস্ট, অপশন ডি মেজারমেন্ট। কোয়েশ্চেনটা এমনই যেহেতু এখানে ইভালুয়েশন প্রসেস বলেছে, মূল্যায়ন পদ্ধতির কথা বলা হয়েছে, ভীষণ গুলিয়ে যাওয়ার চান্স রয়েছে যে এক্সামিনেশন না টেস্ট না মেজারমেন্ট, হোল লার্নিং প্রসেস, এটা তো হবে না। তো দেখা যাক কি অ্যান্সারটা হচ্ছে, তারপর আমি এটা বলছি কেন হচ্ছে। অ্যান্সার হচ্ছে অপশন ডি মেজারমেন্ট। কেন মেজারমেন্ট হলো? স্টুডেন্টদের পারফরমেন্স দেখার জন্য, স্টুডেন্টরা আন্ডারস্ট্যান্ড করতে পারছে কিনা বিষয়গুলো যেটা শিক্ষক পড়াচ্ছে, তার জন্য কিন্তু মেজারমেন্টই করা হয়। স্টুডেন্টরা কি মানে যেটা শিক্ষক দান করছে, শিক্ষাটা মানে যে পদ্ধতির দ্বারা তার নলেজ কি দান করছে, সেটা কি আন্ডারস্ট্যান্ড করতে পারছে, স্টুডেন্ট বুঝতে পারছে, স্টুডেন্টের পারফরমেন্স কি, একটা গোটা বছর যে তাকে পড়ানো হলো তার পারফরমেন্সটা কি, সেগুলোকে কি করা হয়? সেগুলোকে কিন্তু মেজারমেন্ট করা হয়। মেজারমেন্ট which includes accessing a student performance, understanding their progress and determining the effectiveness of the learning process. This process involves various methods
অনেক মেথডের মাধ্যমেই কিন্তু মেজারমেন্ট করা যায়। সেই মেথড গুলো কি কি? The process involve various method including examination, test and assessment. এই যে অপশনে বি আর সি তে রয়েছে এক্সামিনেশন, টেস্ট, এগুলো কিন্তু মেজারমেন্টেরই পার্ট অফ মেজারমেন্ট। তাই এখানে গুলিয়ে ফেলার চান্স কিন্তু প্রচুর ভাবে থাকে যে টেস্ট হবে না এক্সামিনেশন হবে, যেহেতু ইভালুয়েশন দেখতে পাওয়া যাচ্ছে তাহলে কোনটা হতে পারে। তো এখানে কিন্তু সঠিক অ্যান্সার মেজারমেন্ট। মেজারমেন্টের পার্ট হচ্ছে টেস্ট, এক্সামিনেশন, এগুলো কিন্তু পড়ছে। তাই ইভালুয়েশন প্রসেস রিলেট করে মেজারমেন্টের সাথে। নেক্সট 22 নাম্বার কোয়েশ্চেন দেখো, which of the following is not a tool of evaluation? টুল অফ ইভালুয়েশনের জন্য কোনটি নয়? অপশন এ তে রয়েছে রেটিং স্কেল, অপশন বি প্রজেক্ট রিপোর্ট, অপশন সি চেকলিস্ট, অপশন ডি কুমুলেটিভ রেকর্ড। অর্থাৎ এখানে সঠিক অ্যান্সারটা কি দেখি, অপশন বি প্রজেক্ট রিপোর্ট। অর্থাৎ টুল অফ ইভালুয়েশনের জন্য প্রজেক্ট রিপোর্ট যথাযথ মানে ঠিকঠাক নয়। নেক্সট কোয়েশ্চেন 23 নাম্বার, এটা দেখো, এ পোর্টফোলিও ইজ এ টুল ফর। পোর্টফোলিও টুল মানে টুলের জন্য কি? তারপর দেখো অপশন গুলো দেওয়া রয়েছে। অপশন এ তে রয়েছে কালেকশন অফ স্টুডেন্টস ওয়ার্কস ওভার এ পিরিয়ড অফ টাইম। অপশন বি তে রয়েছে কালেকশন অফ স্টুডেন্টস মার্কস ওভার এ পিরিয়ড অফ টাইম। অপশন সি তে রয়েছে কালেকশন অফ স্টুডেন্টস গ্রেড ওভার এ পিরিয়ড অফ টাইম। আর অপশন ডি তে রয়েছে অল অফ দ্য অ্যাবাভ। অ্যান্সারটা দেখি, অ্যান্সার রয়েছে অপশন ডি অল অফ দ্য অ্যাবাভ। অর্থাৎ উপরে এ বি সি তিনটে যে রয়েছে সবগুলোই তার মানে সঠিক, তাই জন্য অপশন ডি এর যে অল অফ দ্য অ্যাবাভ বলেছে সেটাকে আমাকে সঠিক অ্যান্সার হিসেবে ধরে নিতে হচ্ছে। কিন্তু এই সঠিক অ্যান্সার হিসেবে ধরে নেওয়ার আগে পোর্টফোলিও সম্পর্কে একটু বলে দিই যে পোর্টফোলিও কি। পোর্টফোলিও ক্যান ইনডিড ইনক্লুড এ কালেকশন অফ স্টুডেন্টস ওয়ার্ক ওভার টাইম অ্যাজ ওয়েল অ্যাজ ইনফরমেশন রিলেটেড টু মার্কস অ্যান্ড গ্রেডেস। অর্থাৎ পোর্টফোলিও হলো শিক্ষার্থীদের কাজের একটি পদ্ধতিগত সংগ্রহ, যা কিনা পাঠ্যক্রমের এক বা একাধিক ক্ষেত্রে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে ছাত্রছাত্রীদের কার্যকলাপ, কৃতিত্ব এবং অর্জনগুলিকে প্রতিনিধিত্ব করে। একটা পুরো শিক্ষার্থীর পুরো যে কাজ তার একটা সংগ্রহ করা হয় এই মানে সংরক্ষিত হয় এই পোর্টফোলিওর মধ্যে। তাই 23 নম্বর প্রশ্নের যে সঠিক অ্যান্সার অপশন ডি হবে। দেখো একটা বলেছে, অপশন এ তে বলেছে কালেকশন অফ দ্য স্টুডেন্ট ওয়ার্কস ওভার এ পিরিয়ড অফ টাইম। একটা পিরিয়ড টাইমিং এর মধ্যে স্টুডেন্টের সমস্ত কাজকে কালেকশন করা হচ্ছে। আর একটা অপশন বি তে বলছে কালেকশন অফ স্টুডেন্টস মার্কস ওভার এ পিরিয়ড অফ টাইম, মার্কস কে কালেকশন করা হচ্ছে। আবার কি স্টুডেন্টের গ্রেড কে কালেকশন করা হচ্ছে, সি অপশন সি তে যেটা রয়েছে। তাহলে স্টুডেন্টের এ টু জেড মানে কালেকশন করে মানে সংরক্ষিত করে রাখা হয়। কোথায় রাখা হয় না, পোর্টফোলিও। পোর্টফোলিও হলো এমন একটি জায়গা যে শিক্ষার্থীর কাজের একটি পদ্ধতিগত সংগ্রহ, যা পাঠ্যক্রমের এক বা একাধিক ক্ষেত্রে নির্দিষ্ট সময়ের একটা মধ্যে ছাত্রছাত্রীদের কার্যকলাপ, কৃতিত্ব এবং অর্জনগুলিকে প্রতিনিধিত্ব করে রাখা হয়। নেক্সট কোয়েশ্চেন 24 নাম্বার, দ্য পারপাস অফ স্পোর্টস ইজ। স্পোর্টস এর পারপাস গুলো মানে হয় বলে এবার অপশন এ ফিজিক্যাল ডেভেলপমেন্ট, অপশন ডি মরাল ডেভেলপমেন্ট, অপশন সি বোথ অফ দ্য অ্যাবাভ আর অপশন ডি নান অফ দ্য অ্যাবাভ। অ্যান্সারটা দেখি, অপশন সি বোথ অফ দ্য অ্যাবাভ। তার মানে অপশন এ এবং বি কিন্তু দুটোকেই ধরা হচ্ছে, ফিজিক্যাল ডেভেলপমেন্ট এবং মরাল ডেভেলপমেন্ট স্পোর্টস এর মধ্যে। কেন দুটোকে ধরা হলো? স্পোর্টস অ্যাক্টিভিটিস প্রমোট ফিজিক্যাল ফিটনেস অ্যান্ড ওভারঅল হেলথ কন্ট্রিবিউটিং টু ফিজিক্যাল ডেভেলপমেন্ট। আমরা স্পোর্টসে যখন খেলাধুলা করি তো ফিজিক্যাল তোমার ফিটনেস থাকে, ওভারঅল হেলথের একটা ফিটনেস থাকে এবং ফিজিক্যাল ডেভেলপমেন্টও কিন্তু হয়। তাহলে ফিজিক্যাল ডেভেলপমেন্ট হয় স্পোর্টস এর ক্ষেত্রে, এটা নরমাল। মরাল ডেভেলপমেন্ট কি হয়? এখানে যেহেতু বলেছে বোথ, তার মানে মরাল ডেভেলপমেন্টও এর মধ্যে পড়ছে। তাহলে মরাল ডেভেলপমেন্ট কি হচ্ছে? The participation in sports can teach valuable life lesson about teamwork, sportsmanship, discipline and moral value.
কন্ট্রিবিউটিং টু মরাল ডেভেলপমেন্ট। এখানে স্পোর্টস এর ক্ষেত্রে শুধু ফিজিক্যাল ডেভেলপমেন্ট, ফিজিক্যাল ফিটনেসই কিন্তু হয়, শুধু তা নয়, এর সাথে সাথে যে টিম ওয়ার্ক হচ্ছে, টিম লিডারের যে কাজ করে, ধরে নাও তার নেতৃত্ব কিভাবে সকলের সাথে মিলেমিশে মানে স্পোর্টস খেলতে হচ্ছে, বা ধরে নাও একটা টিম ওয়ার্ক করছে, সেই টিম ওয়ার্ক করতে গেলে যে মানসিকতার প্রয়োজন হয়, যে মানবিকতার প্রয়োজন হয়, সবকিছুকে দেখে তাকে প্রত্যেকটা মানুষকে বোঝা, কন্ট্রোল করা, মানে সেই জায়গা থেকে তাকে উপলব্ধি করা, একটা মরাল ডেভেলপমেন্ট কিন্তু অটোমেটিকলি হচ্ছে, এবং ডিসিপ্লিন, একটা ডিসিপ্লিনের মধ্যে দিয়ে যাচ্ছে। তো এগুলো সবকটাই কিন্তু হচ্ছে। তাই কিন্তু মরাল ডেভেলপমেন্টেও একটা স্পোর্টস এর কিন্তু ফিজিক্যাল ডেভেলপমেন্ট স্পোর্টস এর যেরকম একটা পার্ট, মরাল ডেভেলপমেন্টও কিন্তু স্পোর্টস এর একটা পার্ট। তাহলে দুটোই কিন্তু ডেভেলপ হচ্ছে, ফিজিক্যাল এবং মরাল। তাই জন্য অপশন সি, বোথ অফ দ্য অ্যাবাভ, সঠিক অ্যান্সার কোয়েশ্চেন নাম্বার 24 এর। নেক্সট 25 এর প্রশ্ন কি বলছে? সাইকোলজিক্যাল ফাউন্ডেশন প্লেস ইটস রোল ইন দ্য ডেভেলপমেন্ট অফ কারিকুলাম কিপিং ইন ভিউ। Option A, student emotion. Option B, student nature. Option C, student happiness. Option D, student needs. অ্যান্সার দেখি কি বলছে। এখানে অ্যান্সার হচ্ছে 25 এর কোয়েশ্চেনের অপশন ডি, স্টুডেন্টস নিডস। নেক্সট কোয়েশ্চেন 26 এর কোয়েশ্চেন দেখো, বলছে দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য ইন্ডিয়ান সোসাইটি। কনজারভেটিভ অপশন এ তে দিয়েছে, অপশন বি আনসাইন্টিফিক, অপশন সি ওপেন, অপশন ডি স্ট্র্যাটিফাইড। ইন্ডিয়ান সোসাইটির বৈশিষ্ট্য কি? 26 এর কোয়েশ্চেনের মানে বাংলাটা হচ্ছে যে ইন্ডিয়ান সোসাইটি, দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য ইন্ডিয়ান সোসাইটি, ইন্ডিয়ান সোসাইটির বৈশিষ্ট্য কি? এ আছে কনজারভেটিভ, নাকি বি তে আছে আনসাইন্টিফিক, নাকি সি ওপেন, নাকি ডি তে আছে স্ট্র্যাটিফাইড? অ্যান্সারটা দেখি তারপর বলছি, আলোচনা কেন হয়েছে সেটা আলোচনা করছি। অপশন ডি হচ্ছে সঠিক, স্ট্র্যাটিফাইড। Indian society is known for its social stratification, which involves the division of society into various social classes or caste. The stratification has historically played a significant role in shaping social and economic relationship in India. তাই এখানে 26 এর যে প্রশ্নটায় বলা হয়েছে যে ইন্ডিয়ান সোসাইটির বৈশিষ্ট্য কি, এখানে কিন্তু সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ডি, স্ট্র্যাটিফাইড। নেক্সট কোয়েশ্চেন 27টা যাচ্ছি। Which of the following is not the cause of getting? Option A, mental conflict. Option B, desire to remember. Option C, defective method of remembering. Option D, all the above. এখানে অপশন এ ও হবে, বি ও হচ্ছে, সি ও হচ্ছে, এ বি সি তিনটেই সঠিক এই প্রশ্নের জন্য। তাই জন্য এখানে অ্যান্সার হচ্ছে অপশন ডি, অল দ্য অ্যাবাভ। 28 এর প্রশ্নটা দেখো কি বলছে, which of these factors does not affect the learning process? এখানে বলা হচ্ছে এখানের মধ্যে লার্নিং প্রসেসের মধ্যে কোন ফ্যাক্টরটা এফেক্টিভ হবে না। অ্যান্সার দেখি কোনটা অ্যান্সার। অপশন এ তে ছিল ইন্টেলিজেন্স, অপশন বি ইন্টারেস্ট, অপশন সি রেডিনেস, আর অপশন ডি গোল সেটিং। এখানে 28 এর প্রশ্নের অ্যান্সার হচ্ছে, সঠিক অ্যান্সার হচ্ছে গোল সেটিং। গোল সেটিং ইজ নট এ ফ্যাক্টর। ইন্টেলিজেন্স, ইন্টারেস্ট, রেডিনেস ফ্যাক্টরের মধ্যে পড়ছে, কিন্তু গোল সেটিং ফ্যাক্টর নট ইজ এ ফ্যাক্টর দ্যাট ডাইরেক্টলি এফেক্ট দ্য লার্নিং প্রসেস। It is a strategy or approach that individual can use to enhance their learning. Factors like intelligence, interest, and readiness